গত জুলাই মাসের পর থেকে সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা থাকার পরেও আমদানির চেয়ে রপ্তানি প্রবৃদ্ধি ভালো থাকায় লেনদেনের ভারসাম্য বিশেষত বাণিজ্য ঘাটতি কমে আসছে, যা দেশের অর্থনীতিতে এনে দেয় ইতিবাচক প্রবণতা। ভাগশেষে আলোচনার বিষয় থাকছে আমদানি রপ্তানি ও ব্যালেন্স অফ পেমেন্ট। আলোচনা করব দেশের শেয়ার বাজারে বিনিয়োগ লেনদেন নিয়েও, থাকছে বন্দর ও হাটের খবর। সপ্তাহ শেষের ভাগশেষ আয়োজনে আপনাদের সাথে আছে তানজিম শাফিন। রপ্তানি আয়ের খবর। চলতি অর্থবছরের 10 মাসে পণ্য রপ্তানি প্রবৃদ্ধি প্রায় 10%। এই মাসের আয় আগের অর্থ বছরের আয়কে ছাড়িয়ে গেছে, ফলে বাণিজ্য ঘাটতি কমে এসেছে। আমরা যদি দুই অর্থ বছরের তুলনা করি, অর্থাৎ বিদায়ী অর্থ বছর বা চলতি অর্থ বছর 2024-25 এবং এর আগের অর্থ বছরগুলো আমরা একটু দেখে নিই। অর্থ বছর ভিত্তিক যে রপ্তানি আয়, সেখানে চলতি অর্থ বছরের 10 মাসে রপ্তানি আয় এসেছে 44.94 বা প্রায় $45 বিলিয়ন, যা আগের অর্থ বছরের 12 মাসে ছিল $44.46 বিলিয়ন। অর্থাৎ চলতি অর্থ বছরের বাকি 2 মাস হাতে থাকতেই রপ্তানি আয় গত অর্থ বছরের রপ্তানি আয়কে ছাড়িয়ে গেছে। তবে তার আগে 2022-23 অর্থ বছরের রপ্তানি আয় আরও বেশি ছিল, $46.43 বিলিয়ন রপ্তানি আয় এসেছিল সে বছর 12 মাসে। 2021-22 অর্থ বছরের যেই রপ্তানি আয় তা $50 বিলিয়ন বেশি, $52.08 বিলিয়ন। এবং 2020-21-এ রপ্তানি আয় হয়েছিল, যখন করোনা মহামারী চলছিল, তখন বৈশ্বিক বাণিজ্যেও বিভিন্ন ধরনের সতর্কতা মানতে হয়েছে, $38.75 বিলিয়ন মার্কিন ডলার। তবে যেটি বলা চলে যে গত অর্থ বছরের তুলনায় যেহেতু এবছর এখনই রপ্তানি আয় বেশি এসেছে, সেটি চলতি অর্থ বছরের 12 মাসের যেই পরিসংখ্যান, সেটি যখন হাতে পৌঁছবে, তখন এই যে সংখ্যাটি আমরা দেখছি $40.94 বিলিয়ন, সেটিও আরও বাড়বে। চলতি অর্থ বছরে আমদানি রপ্তানি ভারসাম্য ইতিবাচক ধারায় এসেছে, এতে সার্বিক লেনদেন ঘাটতি কমেছে। চলতি অর্থ বছরের রপ্তানি প্রবৃদ্ধি, আমরা একটু আগে বলছিলাম পণ্য রপ্তানির ক্ষেত্রে, আমরা যদি সেবাও সেখানে ধরি, তাহলে 8.6% প্রবৃদ্ধি রয়েছে সার্বিক রপ্তানিতে, এবং আমদানি বেড়েছে 4.6%। আমরা চলতি হিসাবের যেই চিত্র, সেটি দেখে নিতে পারি। আমরা আমদানি প্রবৃদ্ধির যেই চিত্র, সেটি আগে দেখতে পারি। গত অর্থ বছরের যেটি শেষ হয়েছিল, এর পরে আমদানি প্রবণতা কমে যায়, যে কারণে আমদানি প্রবৃদ্ধি জুলাই 2024-এ ছিল ঋণাত্মক 2.6%। আগস্টেও তার ঋণাত্মক থেকে যায়, সেপ্টেম্বরে আবারও আমদানি প্রবণতা বেড়ে যায়, অক্টোবর নভেম্বরে আবারও এসে আমদানি প্রবণতা কিছুটা কমে, তবে তারপর থেকে আমদানি বেড়েছে কয়েক গুণ। ডিসেম্বরে 2.5% আমদানি প্রবৃদ্ধি, জানুয়ারি 2025-এ 3.3%, এরপরে ফেব্রুয়ারিতে 4.4, মার্চ মাসে তা বেড়ে দাঁড়ায় 5.6%, এপ্রিল মাসের যেটি সবশেষ পরিসংখ্যান আমাদের হাতে আছে, সেখানে 4.6% আমদানি প্রবৃদ্ধি রয়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময় লেনদেন ঘাটতি দাঁড়িয়েছে $0.65 বিলিয়ন মার্কিন। 10 মাসের লেনদেন ভারসাম্যের সার্বিক ঘাটতি কমেছে আগের বছরের তুলনায় 88%। আমরা একটু দেখে নিতে পারি আমাদের যে চলতি হিসাবের ভারসাম্যে। আমরা দেখছি যে 2024-25 অর্থ বছরের এপ্রিল মাসে এসে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এসে দাঁড়িয়েছে $1.39 বিলিয়ন, যেটি গত অর্থ বছরের একই সময় ছিল $6 বিলিয়ন। মার্চ মাসে যেটি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে, সেটি $0.67 বিলিয়ন, যেটি গত অর্থ বছর ছিল $4.39 বিলিয়ন। ফেব্রুয়ারিতে $1.29 বিলিয়ন চলতি অর্থ বছর বা বিদায়ী অর্থ বছরে, যা গত অর্থ বছরে ছিল $4.07 বিলিয়ন। জানুয়ারিতে $1.13 বিলিয়ন কারেন্ট হিসাব দাঁড়িয়েছিল চলতি অর্থ বছরে, যেটি গত অর্থ বছরে ছিল $4.28 বিলিয়ন। আমরা যদি এবারে বাণিজ্য ঘাটতির চিত্র যদি আমরা দেখি, যে বাণিজ্য ঘাটতি মোটা দাগে বলা যায় যে আমরা যে পরিমাণ আমদানি করছি সে পরিমাণ যদি রপ্তানি করতে পারি, তাহলে বাণিজ্য ঘাটতি থাকে না। তবে যখন আমাদের আমদানি প্রবণতা বেশি থাকে এবং রপ্তানি কম হয়, তখন বাণিজ্য ঘাটতি বেড়ে থাকে। তবে আমরা যেটি দেখেছি যে চলতি অর্থ বছরের যেই পরিসংখ্যান, তাতে যেহেতু রপ্তানি প্রবৃদ্ধি ভালো আছে, আমদানি প্রবণতা থাকলেও বাণিজ্য ঘাটতি
গত অর্থ বছরের তুলনায় কিছুটা কমেছে। অর্থাৎ যদি আমরা পরিসংখ্যান দেখি, এপ্রিল মাসে গত অর্থ বছরের যে বাণিজ্য ঘাটতি ছিল সেটি $18.7 বিলিয়ন। চলতি অর্থ বছরের এপ্রিল শেষে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $18.22 বিলিয়ন। মার্চ মাসের বাণিজ্য ঘাটতি কাছাকাছি, চলতি অর্থ বছরে $15.44 বিলিয়ন মার্কিন ডলার, যেটি গত অর্থ বছরে ছিল $15.75 বিলিয়ন মার্কিন ডলার। ফেব্রুয়ারি মাসে বাণিজ্য ঘাটতি চলতি অর্থ বছরে ছিল $13.7 বিলিয়ন মার্কিন ডলার, যেটি গত অর্থ বছরে ছিল $14.32 বিলিয়ন ডলার। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাণিজ্য ঘাটতি গত অর্থ বছরের চেয়ে খুব একটা পরিবর্তন হয়নি, তবে এরই মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, বৈশ্বিক অস্থিরতা বেড়েছে, যার ফলে ব্যবসা বাণিজ্যে একটা প্রভাব পড়েছে। রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখাটা এ সময় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আমরা যদি লেনদেনের সার্বিক ভারসাম্য দেখি, যেটাকে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলছি, সেখানে এপ্রিল মাসে এসে দাঁড়িয়েছে চলতি অর্থ বছরে $0.65 বিলিয়ন মার্কিন ডলার, যেটি গত অর্থ বছরে ছিল $5.56 বিলিয়ন মার্কিন ডলার। মার্চ মাসে $1.06 বিলিয়ন মার্কিন ডলার, যেটি গত অর্থ বছরে ছিল $4.75 বিলিয়ন মার্কিন ডলার। ফেব্রুয়ারিতে $1.1 বিলিয়ন মার্কিন ডলার, যেটি গত অর্থ বছরে ছিল $4.43 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ আমরা দেখছি যে ব্যালেন্স অফ পেমেন্টে আমদানি রপ্তানির যে প্রভাব, সেটি আমরা আসলে পরিসংখ্যানের মাধ্যমে বোঝার চেষ্টা করছিলাম। এদিকে চলতি অর্থ বছরের শেষ দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি আয়, তবে পণ্য আমদানি অনিয়মিত হয়ে পড়ায় ভাটা পড়েছে রাজস্ব আয়। এ নিয়ে আরও জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন যে আখাউড়া থেকে কি পরিমাণ রপ্তানি বেড়েছে এবং আমদানি কমে যাওয়ার কারণ ও প্রভাব কেমন? শাফিন, আখাউড়া স্থল বন্দরটি শতভাগ রপ্তানিমুখী বন্দর। মূলত এই বন্দর দিয়ে আমদানির চাইতে রপ্তানি কিন্তু বেশি হয়ে থাকে, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই চলতি অর্থ বছরের সামগ্রিকভাবেই বন্দর দিয়ে এখন পর্যন্ত রপ্তানি কিন্তু আমরা বাড়তি দেখছি। আমি যদি আপনাকে গত মে মাস পর্যন্ত পরিসংখ্যান বলি, এখন পর্যন্ত এই বন্দর দিয়ে গত মে মাস পর্যন্ত ভারতের রপ্তানি হয়েছে 480,64,00,00,000 কিছু বেশি মূল্যের পণ্য, এবং যেটি আসলে বিগত যে অর্থ বছর যেটি শেষ হয়েছিল 2023-24 অর্থ বছর, এই অর্থ বছরের তুলনায় প্রায় 60 কোটি টাকা পর্যন্ত বেশি রপ্তানি হয়েছে বলে আমরা এখানকার যে কাস্টমস কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে আমরা এই তথ্যটি পেয়েছি। তবে শাফিন, একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, এখন পর্যন্ত রপ্তানির আয় সামগ্রিকভাবে বাড়লেও যেহেতু গেল মে মাস থেকে ভারত সরকার বাংলাদেশ থেকে 6 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, যার ফলে কিন্তু এখন পর্যন্ত এই বন্দর দিয়ে প্রায় 30% পর্যন্ত রপ্তানি কমে যাওয়ার সংখ্যা প্রকাশ করছেন এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত এই বন্দর দিয়ে যে কয়েকটি পণ্য রপ্তানি হয় তার মধ্যে কিন্তু এই যে 6 ধরনের যে পণ্য আছে, অর্থাৎ প্রক্রিয়াজাত খাবার, তুলা, প্লাস্টিক সহ বেশ কিছু পণ্য, এই পণ্যগুলো কিন্তু এই বন্দর দিয়ে নিয়মিত আমদানি হয়। এখন এই পণ্যগুলো আমদানি নিষেধাজ্ঞার কারণে ভারত সরকারের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটির ফলে এই বন্দর দিয়ে এগুলোর রপ্তানি কিন্তু এখন বন্ধ রয়েছে, যার ফলে আগামী অর্থ বছর থেকে কিন্তু এই বন্দর দিয়ে ভারতের রপ্তানি অনেকাংশে কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। শাফিন, আপনি আরেকটি তথ্য যেটি জানতে চেয়েছেন যে কেন এই বন্দর দিয়ে পণ্য আমদানি অনিয়মিত, সেটির কারণও আমরা জানার চেষ্টা করেছিলাম। আমরা বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী দুই পক্ষের সঙ্গে কথা বলেছিলেন। ব্যবসায়ীরা যেটি বলছেন, মূলত ত্রিপুরা থেকে কিন্তু এসব পণ্য তারা আমদানি করতে পারে না, বিশেষ করে ত্রিপুরার বাইরে যে রাজ্যগুলো আছে সেখান থেকে তাদের এসব পণ্য আমদানি করতে, এবং যেসব পণ্য আমদানির অনুমতি রয়েছে তার বেশিরভাগই কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া বা আশপাশে এলাকাগুলোতে চাহিদা নেই, যার ফলে তারা কিন্তু পণ্য আমদানি করে খুব একটা মুনাফা করতে পারে না, এবং সেজন্যই তারা এখান থেকে কিন্তু তারা পণ্য আমদানি করতে চান না বা কোনো পণ্য আমদানি অনিয়মিত রয়েছে। এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে বিশেষ করে যেহেতু ত্রিপুরাতে যেসব পণ্য পাওয়া যায়, অর্থাৎ মোটর পার্টসের মতো যেসব চাহিদা সম্পন্ন যেসব পণ্যগুলো আছে, যেগুলো আসলে সবসময় তারা এগুলো এই বন্দর দিয়ে তারা আনতে পারবেন, সেসব পণ্য তারা এই বন্দর দিয়ে আমদানির অনুমতি তারা দীর্ঘদিন ধরে চেয়ে আসছেন, এবং তাদের এই দাবিটির বিষয়ে কিন্তু এনবিআর থেকেও তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল। তবে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা আসেনি, যার ফলে ব্যবসায়ীরা কিন্তু অনেকটা অনীহা তাদের এই বন্দর দিয়ে পণ্য আমদানির ক্ষেত্রে। তবে এখন পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে প্রায় 4.5 কোটি টাকার মতো রাজস্ব আদায় হয়েছে। শাফিন, আমার কাছে এই ছিল আখাউড়া স্থল বন্দর থেকে এখানকার আমদানি রপ্তানির সার্বিক চিত্র। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আজিজুল সঞ্চয় যুক্ত হয়েছিলেন আখাউড়া স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম নিয়ে। কয়েক সপ্তাহ ধরেই প্রত্যাশিত লেনদেন হচ্ছে না দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। ঈদের ছুটি পরবর্তী 5 কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে সার্বিক সূচক বেড়েছে 45 পয়েন্ট, যা ইতিবাচক। 5 কার্যদিবসের সূচকের পতন হয়েছে 2 দিনে। আমরা যদি এ সপ্তাহের লেনদেনের সার্বিক তথ্য দেখে নিই,
তাহলে আমরা দেখব যে সপ্তাহ শেষ হয়েছে নেতিবাচক প্রবণতায়, 22 পয়েন্ট কমেছে এদিন সার্বিক সূচক, দাঁড়িয়েছে 4,754.41 পয়েন্টে। তবে টাকার অঙ্কে লেনদেন কমেছে এদিনও, 305 কোটি টাকার লেনদেন হয়েছে। বাজার মূলধন দাঁড়িয়েছে 6,50,773 কোটি টাকায়। এর আগে যদি আমরা দেখি, সপ্তাহ শুরু হয়েছিল 14 পয়েন্টের উত্থান দিয়ে সূচকে, যেখানে লেনদেন টাকার অঙ্কে 300 কোটির নিচে নেমে আসে। সার্বিক সূচক দাঁড়িয়েছিল 4,724 পয়েন্টে। চলতি সপ্তাহে বাজার মূলধনও বেড়েছে 5,000 কোটি টাকার মতো। এরপর সোমবারে আমরা দেখছি যে বড় একটা উত্থান হয়, পুঁজিবাজারে 60 পয়েন্ট বেড়েছিল সার্বিক সূচক। লেনদেন টাকার অঙ্কে সেদিন 400 কোটি ছাড়িয়ে যায়, 417 কোটি 37 লাখ টাকার লেনদেন হয়েছিল। এর পরদিনই আবার নেতিবাচক প্রবণতায় আটকে যায় পুঁজিবাজার, 43.97 পয়েন্ট কমেছিল সার্বিক সূচক ডিএসইএক্স থেকে, দাঁড়িয়েছিল 4,739.68 পয়েন্টে। এদিন লেনদেন হয়েছিল টাকার অঙ্কে 373 কোটি 52 লাখ টাকার। এর পরদিন আবারও ইতিবাচক প্রবণতা এবং পরদিন আবারও নেতিবাচক প্রবণতা, অর্থাৎ উত্থান পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহের পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে কাল থেকে শুরু হবে জিআই স্বীকৃতিপ্রাপ্ত ফজলি আম পাড়া। বাজারজাতকরণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, জানাবেন যে বাগানের আম কেমন উৎপাদন হলো, বাগানিরা এতে খুশি হতে পারছেন কিনা, দামদর নিয়ে কি বলছেন? সাফিন, চাঁপাইনবাবগঞ্জ আমের দিক দিয়ে বিশ্বসেরাই বলা যায়। চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট আমবাজার এক কথায় বলা যায় সারা দেশের সবচেয়ে বড় আমবাজার। গত 10 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের গোপালভোগ, ক্ষীরসাপাত এছাড়াও ল্যাংড়া জাতের আম বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা বাজারে গিয়ে লক্ষণভোগও দেখতে পেয়েছি। তবে এখন চাষিরা বলছেন যেহেতু ক্ষীরসাপাত আম শেষ পর্যায়ে, কালকে থেকে চাষিরা এই বাগানটিতে আমরা দাঁড়িয়ে আছি, এটি ফজলি আমের বাগান, জিআই স্বীকৃতিপ্রাপ্ত ফজলি আম। এই ফজলি আম তারা বাগান থেকে বাজারে নামাবেন। চাষিরা বলছেন সকাল থেকেই পাকা আম পাড়ায় সারাদিন ব্যস্ত সময় পার করছেন তারা, কারণ একটি গাছে 20 মণের বেশি আম ধরে আছে। এই গাছ থেকে 5 থেকে 7টি আম পেকে গেছে। এই আম তারা নামিয়ে বাজারে বিক্রি করছেন। চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট আম বাজারে বিশেষ করে বিকেলবেলায়, অর্থাৎ এই সময়ে বিক্রি হয় পাকা আম, সকালে বিক্রি হয় কাঁচা আম। যে বাগানটিতে আমরা এখন অবস্থান করছি, সকাল থেকে বিকাল পর্যন্ত এই বাগান থেকে পাকা আম নামিয়ে চাষিরা এখন বাজারে বিক্রি করতে গিয়েছেন। সকাল থেকে তাদের সাথে আমরা অবস্থান করছিলাম, সারাদিনের তাদের কার্যক্রম দেখলাম। এক কথায় বলাই যায় কর্মচাঞ্চলতায় তাদের ব্যস্ত সময় পার হচ্ছে। সাফিন, আপনাকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জে গত 1 বছরে 100 হেক্টর আম বাগান কমে গিয়েছে। এর কারণ হচ্ছে এই ফজলি আমের দাম কমে যাওয়া। এখন বর্তমান বাজারে এই ফজলি আম মন প্রতি বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়, যা চাষিরা বলছেন উৎপাদন খরচের চেয়েও অনেক কম। এজন্যই মূলত গত 3 থেকে 4 বছরে এই ফজলি আমের গাছগুলো কেটে ফেলছেন চাষিরা। এতে কমে যাচ্ছে আমের বাগান, বিশেষ করে ফজলি আমের বাগান কমে যাচ্ছে। এই চাষিরা বলছেন অন্যান্য নাবি জাতের আম চলে আসায় এই আমের গাছগুলো তারা কেটে ফেলছেন। তো এই ছিল সাফিন চাঁপাইনবাবগঞ্জের আম বাগান নিয়ে সর্বশেষ তথ্য। সোহান মাহমুদ যুক্ত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, জানাচ্ছিলেন আম পাড়ার এবং বাজারজাতকরণের খবর। এদিকে নাটোরে শুরু হয়েছে 3 দিনের ফলের মেলা। স্টলে নিজেদের উৎপাদিত শতাধিক জাতের ফলের পসরা সাজিয়ে বসেছেন চাষিরা। এ নিয়ে আরো জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, জানাবেন যে মেলায় বিকেল বেলা ক্রেতা উপস্থিতি ভালোই দেখছি, বেচা বিক্রি কেমন চলছে, কি কি ফল আছে এখানে? জি সাফিন, আপনি জানেন যে মধু মাস চলছে। এই মধু মাসে কিন্তু এই যে জাতীয় ফল মেলা, এটি একটি নতুন মাত্রা যোগ করেছে। আপনাকে একটু যদি দেখাই, যে এই নাটোরের এই মেলাটি আজকে সকালে শুরু হয়েছে এবং এই সকালে শুরু হওয়ার পরে কিন্তু যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু এই সময়টাতে বেশ আসছে এবং এখানে মোট 60টি স্টল রয়েছে এবং
আপনি জানেন যে এখন যেহেতু আমের মৌসুম চলছে, আমরা সাধারণত কয়েকটি জাতের আম খাই। এই আমের বাহিরেও যে বিভিন্ন জাতের আম রয়েছে, এই মেলায় তো কিন্তু সেটি স্থান পেয়েছে। আপনাকে একটু দেখাই যে বুনাই, ক্রিং, চিয়াংমাই এবং আশিনা, হিমসাগর, ব্যানানা, আহ, তারপরে আরাজাম এবং কালুয়া, মিষ্টি দানা, এই যে বিভিন্ন জাতের যে আম রয়েছে সেটি কিন্তু এই জায়গায় স্থান পেয়েছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সবচেয়ে একটি মানে 3 কেজির উপরে একটি যে লেবু, সেই লেবু কিন্তু এই মেলায় এখানে তারা প্রদর্শনী করছে স্থানীয় কৃষি বিভাগ। আজকে সকালে জেলা প্রশাসক আসমা শাহিন এটি উদ্বোধন করার পর থেকে বিভিন্ন যে দর্শনার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে আসছে, এবং এই যে ফলের সাথে যে পরিচিতি তারা কিন্তু এখানে হচ্ছেন, এবং বিভিন্ন শিশু কিশোর যারা রয়েছে তারা এই এই ফলের সাথে তারা পরিচিত হচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 ধরনের যে ড্রাগন রয়েছে, এই ড্রাগনও কিন্তু এখানে স্থান পেয়েছে। এবং স্থানীয়ভাবে নাটোরে যে আহ, আহ, নাটোরে বিভিন্ন যে আঙ্গুর সেটি কিন্তু এখানে চাষ হচ্ছে। সেই স্থানীয় যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু এখানে প্রদর্শন দিয়েছেন। এবং এছাড়া যে বিভিন্ন চারা রয়েছে এবং আঙ্গুর সহ বিভিন্ন জাতের যে চারা সেটি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তবে যেহেতু মেঘলা আকাশ এবং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে ক্রেতা দর্শনার্থী এবং অন্যান্য সময় কম ছিল, এখন কিন্তু সেই তুলনায় কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে এবং আস্তে আস্তে দর্শনার্থীরা এখানে আসবে এবং দেখছে। এবং শিশুরা কিন্তু এই যে ফলের সেটি তারা কিন্তু পরিচিতি পাচ্ছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, একজন সাধারণ মানুষের কিন্তু 125 গ্রাম কিন্তু ফল খাওয়া প্রয়োজন, সেখানে কিন্তু গ্রহণ করছে 35 গ্রাম। তো এই যে ফল খাওয়ার যে সেটি কিন্তু উদ্বুদ্ধ করাচ্ছে। তো সাফিন, এই ছিল আমার কাছ থেকে মেলার সবশেষ খবর। কাজের ফাঁকে ভারী ফলের স্বাদ নিতে ভুলবেন না মাহবুব, আপনাকে ধন্যবাদ। এই ছিল ভাগশেষ আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ।